প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের বিষয় মেঘবালিকার রূপকার আমাদের শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি। এই কবিতাটি 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত, যদিও পরবর্তীকালে কবিতাটি শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থে স্থান পায়। তো আজকের এই আলোচনায় থাকছে এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলির সহজ সরল ব্যাখ্যা। যেমন বাপ বেটা দুভাই বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, টান দিই গঞ্জিকাতে, কেন গঞ্জিকা সেবনের প্রয়োজন হলো, কিনে আনি গোলাপ চারা, এই গোলাপ চারা কি শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নাকি অন্য কিছু? নুন কবিতাটির এই নুন শুধুমাত্র কি খাদ্যের স্বাদ বাড়ানোর একটা উপকরণ, নাকি এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে একটা গভীর ব্যঞ্জনা? আমরা তো সামান্য লোক, সত্যি কি সামান্য নাকি অসামান্য? এমন অনেক অনেক প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো জানলে পরীক্ষার সময় তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুবই সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দাও। আর যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, আমি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রথম থেকে রয়েছো, আমাকে উৎসাহিত করছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কবিতাটি শুরু করা যাক। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি আমাদের সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষের অভাব অনটন, অর্ধাহার এবং অনাহার ক্লিষ্ট জীবনের লেখচিত্র। উত্তম পুরুষের জবানবন্দিতে তথা হতদরিদ্র মানুষের প্রতিনিধি এক কথকের মুখ দিয়ে কবি তাদের সেই ঘামে ভেজা লবণাক্ত জীবনের ইতিবৃত্তকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই সমস্ত মানুষদের জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, তাই লক্ষ্য পূরণের ব্যস্ততাও নেই। বিলাস বৈভব জীবনের বিপরীতে তারা অল্পতেই খুশি, অর্থাৎ সীমাবদ্ধ জীবনেই খুশি, কারণ তারা জানে তাদের সাধ্যের সীমাবদ্ধতা। তবে অভিমান আছে, আর এই তীব্র অভিমান থেকে আত্মজিজ্ঞাসা, কি হবে দুঃখ করে? অর্থাৎ দুঃখ করে লাভ নেই, তারা দুঃখ করতেও চায় না। তারা জানে তাদের ভাগ্যের পরিবর্তন কখনোই সম্ভব নয়, কারণ তাদের দুঃখ নিয়ে, তাদের অপ্রাপ্তি নিয়ে সমাজ তথা রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। এরপর বললেন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, অর্থাৎ মাছ মাংস নয়, তাদের প্রাত্যহিক জীবন অতিবাহিত হয় অতি সাধারণ মানের বস্ত্র ও ন্যূনতম খাদ্যের মধ্য দিয়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। স্বাধীনতা পরবর্তীকালে সমাজের অন্যান্য মানুষদের মতো নিম্নবিত্ত খেটে খাওয়া এই সাধারণ মানুষেরাও একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখেছিল, কিন্তু দিন বদলালেও তাদের সেই জীবন বদলানোর স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। অভাব অনাহার অর্ধাহার তাদের নিত্য সঙ্গী। শুধু তাই নয়, পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করার মতো সামর্থ্যটুকুও তাদের নেই। বঞ্চনাময় এ জীবনে কেবল ধারের অঙ্ক বেড়ে চলে। না পাওয়ার এই যন্ত্রণাগুলো দুঃস্বপ্নের মতো সারা রাত তাদের যেন তাড়া করে বেড়ায়। তাই এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে সাময়িক সুখের আশায় সামাজিক ন্যায় নীতি সম্ভ্রম ভুলে তারা নেশায় বুঁদ হয়ে যায়। আর এভাবেই ক্রমশ তারা নেশাগ্রস্ত জীবনে অভ্যস্ত হয়ে পড়ে এবং সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যায়। একটা জীবনের যন্ত্রণা ভুলতে আর একটা দুর্বিষহ জীবনের দিকে পা বাড়ায়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে
কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। হতদরিদ্র এই মানুষগুলির আর্থিক অনটন এতটাই প্রকট যে সব দিন তারা বাজার করতে পারে না, অর্থাৎ জীবন যাপনের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে না। আর যদি কখনো একটু বেশি অর্থ উপার্জন করে, তাহলে তারা বাজার করে মাত্রা ছাড়া, অর্থাৎ প্রয়োজন অপ্রয়োজন ভুলে মনে যেটা আসে সেটাই কিনে ফেলে। আগামী দিনের কথা তারা আর ভাবে না। কথকের ভাষায় বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু এখানেও সমস্যা দেখা দেয়। পুঁতবো কোথায়? যাদের পেটে ঠিকমতো ভাত নেই, নেই লজ্জা নিবারণের মতো অতি সাধারণ পোশাক, নেই মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয়, তাদের আবার শখের বাগান। আর যদিও বা কোনো রকমে একটা পোঁতার ব্যবস্থা করে, তাতে ফুল ফুটবে কিনা সে বিষয়েও তৈরি হয় গভীর সংশয়। কথকের ভাষায় সে অনেক পরের কথা। তাই স্থায়ী সমাধান সূত্র না পেয়ে তারা ভবিষ্যতের ভাবনা পরিত্যাগ করে আবারও নেশায় বুঁদ হয়ে যায়। আসলে প্রতিটি মানুষের জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে, থাকে কিছু শখ আহ্লাদ, কিন্তু অর্থ সংকটের কারণে অনেক সময় তারা তাদের সেই শখ আহ্লাদকে মনের মধ্যে অবদমিত করে রাখতে বাধ্য হয়। এতৎ সত্ত্বেও মনের সেই অবদমিত ইচ্ছাগুলো কখনো কখনো মনের জানালা দিয়ে বেরিয়ে আসে, বাস্তবের রূপ পেতে চায়। আর তখন মানুষগুলো স্বাদ আর সাধ্যের সীমারেখা ভুলে বেহিসাবি হয়ে পড়ে। গোলাপ চারা আসলে সৌন্দর্য ও সুস্থ স্বাভাবিক জীবনের প্রতীক, যে জীবনের স্বপ্ন প্রতিনিয়তই দেখে এই সকল খেটে খাওয়া মানুষরা। কিন্তু যাদের জীবনে স্বপ্নের বাগিচা নির্মাণের সুযোগটুকু নেই, তাদের জীবনে স্বাচ্ছন্দ্যের ফুল ফোটার ক্ষেত্রে সংশয় থেকে যাওয়াটাই স্বাভাবিক। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। অসংখ্য অপ্রাপ্তির মাঝে অতি সাধারণ এই মানুষেরা অল্পতেই খুশি, অর্থাৎ ঘি দুধ ছানা বা মাছ মাংস কোনোটারই প্রয়োজন নেই, শুধু দুমুঠো অন্ন আর ন্যূনতম উপকরণের মধ্যেই খুঁজে ফেরে তারা অমৃতের স্বাদ। তাই একবেলা খাওয়া না জুটলেও মুখের হাসিটুকু অমলিন থাকে, সম্মোহ পরিস্থিতিকে মানিয়ে নেয় জীবনের সাথে। তথাপি সমাজ বা রাষ্ট্রের কাছে কোনো কিছু প্রত্যাশা করে না, আর প্রত্যাশা করে না বলেই নেই প্রাপ্তির মোহ কিংবা অপ্রাপ্তির আর্ত যন্ত্রণা। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। শ্রমজীবী এই মানুষদের লবণ ঝরানো কায়িক শ্রম উচ্চবিত্তদের জীবনকে উজ্জ্বল করে তুললেও শ্রমের যথাযথ মূল্য তারা পায় না। শ্রমজীবী এই মানুষদের লবণ ঝরানো কায়িক শ্রম উচ্চবিত্তদের জীবনকে উজ্জ্বল করে তুললেও শ্রমের যথাযথ মূল্য তারা পায় না, যা দিয়ে তারা নিজেদের অনাহার ক্লিষ্ট দারিদ্র্যময় অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে বা প্রাত্যহিক জীবনের দাবি মেটাতে পারে। তাই একটু বেশি অর্থ উপার্জনের জন্য তারা দুপুর রাত পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে কর্মক্লান্ত দেহে ঘরে ফিরে আসে, কিন্তু খেতে বসে রাগ চড়ে যায় ঠান্ডা ভাতে, অর্থাৎ জল দেওয়া বাসি ভাতে বা পান্তায় নুনের অভাবে। আসলে নুন কেবল খাদ্যের স্বাদ বৃদ্ধিকারী উপাদান নয়, নুন হলো জীবন ধারণের ন্যূনতম অপরিহার্য উপকরণের প্রতীক, যার অভাবে এই সমস্ত শ্রমজীবী মানুষদের জীবন প্রতিনিয়ত বিস্বাদ হয়ে যায়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।
জীবন ধারণের ন্যূনতম উপকরণটুকু না পেয়ে কথক সংযম হারিয়ে ফেলেন। রাগকে নিয়ন্ত্রণ না করে রাগের মাথায় চড়ে বসেন, অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটান। এর ফলে নষ্ট হয়ে যায় পারিবারিক সম্মান, সম্ভ্রম বোধ, ঘুচে যায় পিতা ও পুত্রের স্বাভাবিক সম্পর্কের ব্যবধান। তখন তাদের একটাই পরিচয়, অভুক্ত, অর্ধভুক্ত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাই কথক একই সারিতে নিজেদের দাঁড় করিয়ে দিলেন। বললেন, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করে পাড়ার পরিবেশ অশান্ত করে তোলেন। এরপর বললেন, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। কারণ তারা জানে শত চিৎকার করলেও তাদের অভাব অনটন, অভুক্ত থাকার যন্ত্রণায় সমাজের পাষাণ হৃদয় বিগলিত হবে না। কারণ তারা তো কেউ কেটা নয়, সামান্য লোক। অথচ পৃথিবীর সর্বকালে সর্বদেশে তাদের অসামান্য অবদান সভ্যতার রথচক্রকে সচল রেখেছে, আর নিজেরা সেই রথচক্রের তলায় নীরবে পিষ্ট হচ্ছে। শ্লেষ মিশ্রিত এই উক্তির পর তাই সুশীল সমাজের কাছে সোচ্চারে দাবি জানালেন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। পর্যাপ্ত খাবার না হলেও চলবে, দরকার নেই তাদের মাছ মাংসে, কিন্তু শুকনো ভাতে যেন লবণের অভাব না হয়। অর্থাৎ জীবন ধারণের জন্য অপরিহার্য ন্যূনতম উপকরণ যেন তাদের জন্য সুরক্ষিত থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই কবিতার বিষয়বস্তু কি এবং এই কবিতাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।